1 ফেব্রুয়ারি 2021 মিয়ানমারে অন্যান্য দিনের মতোই সকালটা হয়েছিল, কিন্তু বেলা বাড়তে বাড়তেই জনগণ লক্ষ্য করতে পারে ইন্টারনেট এবং টিভি সেবা বন্ধ হয়ে যায়। রাস্তায় বিশাল সেনাবহর এবং কিছুক্ষণ পরেই সারা দেশব্যাপী স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা হয়। সেই সাথে মিয়ানমারের প্রধানমন্ত্রী, অর্থাৎ যাকে স্টেট অফ কাউন্সিলর বলা হয়, আং সাং সুচি, উনাকে এবং উনার দলের অন্যান্য নেতৃত্বকে গ্রেফতার করা হয়। আজকের এই ভিডিওতে আমরা মিয়ানমারে কি চলছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। Members of Myanmar's democratically elected leadership were rounded up and detained. The state of emergency is in effect nationwide. Other countries in strongly condemning the military regime's human rights violations. মিয়ানমারের পূর্ব নাম বার্মা ছিল। এই বার্মা প্রদেশে প্রায় 130 এথনিসিটির জনগণ বাস করে। এই বার্মা প্রথমে ব্রিটিশরা শাসন করত। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান বার্মা দখল করলে এই বার্মা অঞ্চলের একজন স্বাধীনতাকামী নেতা আং সাং, উনি বার্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি নামে একটি সশস্ত্র বাহিনী গঠন করেন এবং ইউকে ইউএস এর সহযোগিতায় তিনি বার্মাকে জাপানের হাত থেকে উদ্ধার করেন। পরবর্তীতে 1948 সালে মিয়ানমার ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে। মিয়ানমার বহুজাতিক জনগোষ্ঠীর বাসস্থানের কারণে এই মিয়ানমারকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তৈরি করা হয়েছে, যাতে করে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীও যাতে সরকার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। স্বাধীনতার পর মিয়ানমার একটি সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রে আত্মপ্রকাশ ঘটে। এখানে কেন্দ্রে একটি সরকার থাকে এবং রাজ্যে একটি সরকার থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত আং সাংকে স্বাধীনতার 6 মাস পূর্বে তাকে হত্যা করা হয়। এই আং সাংই হল মিয়ানমারের জাতির পিতা। স্বাধীন মিয়ানমারের প্রথম প্রধানমন্ত্রী হন ইউনু এবং তার রাষ্ট্রপতি ছিলেন ছাও শিউ। এই সময় মিয়ানমারের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী তাদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে সশস্ত্র আন্দোলন শুরু করে। এই পরিস্থিতিতে 1962 সালে মিয়ানমারের সেনাপ্রধান তিনি মিলিটারি কু অর্থাৎ সামরিক শাসন জারি করেন। 1988 সালে মিয়ানমারে প্রবল গণ আন্দোলন শুরু হয়। এই সময় গণতন্ত্রের পক্ষে নতুন নেতা হিসেবে আং সাং সুচির উদয় ঘটে, যিনি কিনা জাতির পিতা আং সাংয়ের কন্যা ছিলেন। গণতন্ত্রপন্থী এই আন্দোলনকে ইতিহাসে 8888 নামে পরিচিত। এর ফলে 1989 সালে মিয়ানমারের আর্মি আং সাং সুচিকে গ্রেফতার করে, যাতে করে তিনি পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন এবং পরবর্তী 15 বছর তিনি গৃহবন্দী অবস্থায় কাটান, যার কারণে তাকে নোবেল পিস প্রাইজও দেওয়া হয়। 1990 সালে নির্বাচন হলে এই নির্বাচনে আং সাং সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি বিশাল জয় লাভ করে। মিলিটারি প্রশাসন এই নির্বাচনের রেজাল্টকে তারা অস্বীকার করে, কারণ তারা ভেবেছিল যে তাদের সমর্থিত দল ইউএসডি পার্টি হয়তোবা নির্বাচনে জয় লাভ করবে। তার ফলে দেশে সামরিক শাসন চলতেই থাকে এবং দেশের অর্থনৈতিক কাঠামো প্রায় ভেঙেই পড়ে। 2008 সালে মিলিটারি সংবিধান সংশোধন করে এবং সেনার রাজনৈতিক অংশগ্রহণ তারা নিশ্চিত করে। সংবিধানে প্রধান যে দুটি ধারা যুক্ত করা হয়েছিল সেগুলি হলো আর্টিকেল 109 এবং আর্টিকেল 119। এই ধারা অনুসারে পার্লামেন্টের উচ্চ এবং নিম্ন কক্ষে সেনাদের জন্য 25% সিট সংরক্ষণ, যেখানে সেনা আধিকারিকরা কমান্ড্যান্ট ইন চিফ দ্বারা মনোনীত হবেন। আর্টিকেল A36 অনুসারে সংবিধান সংশোধন করতে গেলে পার্লামেন্টের 75% সদস্যের ভোটের প্রয়োজন। যেখানে 75% পার্লামেন্টের সদস্য ভোটের দ্বারা নির্বাচিত হন, সেখানে সংবিধান সংশোধন করতে গেলে এই 25% সেনা সদস্যেরও ভোটের প্রয়োজন হবে, যার কারণে মিলিটারির সমর্থন ছাড়া সংবিধান সংশোধন করা অসম্ভব। এই সাথে গণভোটও করাতে হবে এবং সেখানেও সংবিধান সংশোধনের পক্ষে 50%-এর উপর ভোটের প্রয়োজন। 2010 সালে জনগণের প্রবল চাপের মুখে মিলিটারি নির্বাচন করতে স্বীকার করে। সেই সাথে আং সাং সুচিকেও গৃহবন্দী থেকে মুক্ত করে এবং সংবাদ মাধ্যমেও কিছু রিল্যাক্সেশন দেওয়া হয়। কিন্তু এই নির্বাচনে একটি শর্ত আরোপ করা হয়, যদি কোনো ব্যক্তি কোনো সময় বিদেশি কাউকে বিয়ে করে থাকে তাহলে ওই ব্যক্তি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এর মূল কারণ ছিল আং সাং সুচির স্বামী ছিলেন ব্রিটিশ, যাতে করে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন। এর ফলে আং সাং সুচির দল এনএলডি এই নির্বাচন বয়কট করে। স্বাভাবিকভাবেই সেনা সমর্থিত দল ইউএসডি পার্টি এই নির্বাচনে জয়লাভ করে। 2015 সালে আবার নির্বাচন হয়। এই নির্বাচনে আং সাং সুচির দল এক বিশাল জয় লাভ করে এবং তিনি স্টেট অফ কাউন্সিলর অর্থাৎ প্রধানমন্ত্রী হন। এই সময় 25% সিট সহ অন্যান্য ক্ষমতাও সেনার হাতে ছিল।
2017 সালে রোহিঙ্গাদের উপর যে জেনোসাইড করা হয়েছিল মিলিটারির দ্বারা, এই ঘটনাকে আং সান সুচি কিন্তু সমর্থন করেছিলেন, যার ফলে আন্তর্জাতিকভাবে আং সান সুচিকে সমালোচনার সম্মুখীন হতে হয়। এর পিছনে দুটি কারণ থাকতে পারে। প্রথমত, সেনার বিরুদ্ধে গেলে হয়তোবা পুনরায় মিলিটারি কু হতে পারে, এবং দ্বিতীয়ত মেজরিটি সম্প্রদায়গুলির ভোট হারানোর ভয়, কারণ রোহিঙ্গাদের বিরুদ্ধে অন্যান্য বড় সম্প্রদায়গুলির বিক্ষোভ ছিল। পরবর্তীতে 2020 সালে আবার নির্বাচন হয়। এই নির্বাচনে আং সান সুচির দল এনএলডি আরো বিশাল জয় লাভ করে। আং সান সুচির এই জয় এবং প্রবল জনসমর্থন দেখে সেনার ক্ষমতা হারানোর ভয় ঢুকতে শুরু করে, যার কারণে 1 ফেব্রুয়ারি 2021-এ পুনরায় স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা হয় এবং মিলিটারির সামরিক শাসন অর্থাৎ মিলিটারি কু করা হয়। এই মিলিটারি কু পরবর্তী সময়ে সারা দেশব্যাপী পিস প্রটেস্ট শুরু হয়। এই পিস প্রটেস্টে সমাজের সমস্ত অংশের মানুষ অংশগ্রহণ করে। ছাত্র সমাজ, শিক্ষক সমাজ, কর্মচারী সমাজ, বুদ্ধিজীবী সমাজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমস্ত অংশের মানুষের অংশগ্রহণে এই আন্দোলন বিরাট ধারণ করে। এই প্রটেস্টগুলিকে দমন করতে মিলিটারি সাধারণ আমজনতার উপর গুলি ছুড়ে, যার ফলে কয়েকশো মানুষ এই প্রটেস্টে তাদের জীবন দিতে হয়। এই পরিস্থিতিতে মিয়ানমারের বিভিন্ন অংশের মানুষকে নিয়ে একটি সরকার তৈরি করা হয়, যেখানে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি, সিভিল সোসাইটির জনগণ, প্রাক্তন প্রশাসনের সাথে যুক্ত ব্যক্তিবর্গ, সকল অংশের মানুষের অংশগ্রহণ ছিল, এবং তার নাম দেওয়া হয় ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। আর স্বাভাবিকভাবেই সেনা প্রশাসন এই সংগঠনকে ইলিগেল এবং টেরোরিস্ট হিসেবে ঘোষণা করে। এই ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট একটি সশস্ত্র বাহিনী গঠন করে এবং যার নাম দেওয়া হয় পিপল ডিফেন্স ফোর্স, পিডিএফ, যার ফলে এই পিডিএফ এবং মিয়ানমার সেনার মধ্যে লড়াই চলতে থাকে। এই সময় এই ইউনিটি গভর্নমেন্ট এবং তাদের পিপল ডিফেন্স ফোর্স ছাড়াও কিন্তু যে সকল সশস্ত্র সংগঠনগুলি মিয়ানমারের স্বাধীনতার জন্য এত বছর যাবৎ লড়াই করছিল, তারাও কিন্তু একত্রিত হয়ে এই মিলিটারি প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাদের মধ্যে একটি সংগঠন হলো 3 ব্রাদারহুড অ্যালায়েন্স। এই অ্যালায়েন্সটি গঠিত হয় আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি। এই 3 সংগঠনের সশস্ত্র বাহিনী 23 অক্টোবর মিয়ানমার সেনার বিরুদ্ধে অপারেশন 1027 নামে একটি যুদ্ধ ঘোষণা করে এবং মিয়ানমারের সানজে স্টেট, ওই স্টেট তারা দখল করে এবং মিয়ানমার চায়না স্থলবন্দরটি তারা দখল করে নেয়, যার ফলে ওইখান থেকে যে ট্যাক্স মিয়ানমার সেনা গ্রহণ করত তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আর এই অপারেশনকে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সহ অন্যান্য যে এথনিক আর্ম ফোর্সগুলো ছিল তারা সম্পূর্ণভাবে সমর্থন করে। অন্যদিকে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের পিপল ডিফেন্স ফোর্স এবং অন্যান্য এথনিক আর্ম ফোর্সগুলি একত্রিত হয়ে কানলিন নামক টাউনটিকেও তারা দখল করে, যার ফলে চায়নার সাথে আরেকটি স্থলবন্দরও বন্ধ হয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে মিয়ানমারের বিভিন্ন অংশের মানুষ এবং যে এথনিক আর্ম ফোর্সগুলি ছিল তারা একত্রিতভাবে মিয়ানমার সেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যার ফলে মিয়ানমারের পার্বত্য অঞ্চলের সমস্ত অঞ্চলগুলি মিয়ানমার প্রশাসন বিরোধী যে সংগঠনগুলি তাদের দখলে, যার ফলে ওইসব এলাকায় যে মিলিটারি ছাউনিগুলি ছিল, ক্যাম্পগুলি ছিল, এই মিলিটারিরা নিজেদের প্রাণের ভয়ে বাংলাদেশ, ইন্ডিয়ার মতো দেশে তারা আশ্রয় গ্রহণ করেছে। ভারত বিভিন্ন সময় ওইসব সেনা এবং কর্মকর্তাদের মিয়ানমারে পুনঃপ্রেরণ করছে। এই পরিস্থিতিতে মিয়ানমারের সেনা প্রশাসন দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিককে সেনায় যোগ দেওয়ার জন্য নির্দেশ জারি করেছে। সেই সাথে ভারত সরকারের বিদেশ মন্ত্রক একটি অ্যাডভাইসারি জারি করে বলেছে যে যারাই মিয়ানমারে ভ্রমণ করছেন তারা যাতে মিয়ানমার ত্যাগ করেন। এই মিয়ানমারের সামরিক শাসনকে সমর্থন করছে চীন এবং রাশিয়া। গৃহযুদ্ধের প্রভাব কিন্তু পার্শ্ববর্তী সকল দেশেই পড়ছে, চায়নাও কিন্তু এর থেকে বাদ যায়নি।